আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবারও আইসিটি অ্যাডমিশনের জন্য প্রোগ্রামিং অধ্যায়ের কোশ্চেন সলভের তৃতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আশা করি দ্বিতীয় লেকচার দুইটিতে প্রায় 109টি কোশ্চেন সলভ করা হয়েছে, প্রত্যেকটির অপশন সহ। যারা দেখোনি তারা আগের লেকচারগুলো দেখে আসবে। আগে দুইটা লেকচার রয়েছে, দুইটা লেকচার দেখলে তোমরা মোটামুটি প্রোগ্রামিং এর 50% অধ্যায়ের কাভার পেয়ে যাবে। এবং আশা করি সার্বিকভাবে একটা ভালো প্রিপারেশন তোমার শুধুমাত্র কোশ্চেন সলভের মাধ্যমেই হয়ে যাবে। কারণ কোশ্চেন সলভের মধ্যে রয়েছে প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা, এবং প্রত্যেকটা অপশন কোনটা হয়েছে, উত্তর কোনটা হয়নি, কেন হয়নি, প্রত্যেকটার ব্যাখ্যা এবং সেই টপিকস রিলেটেড কিছু আলোচনা দিয়ে কভার করা হয়েছে। তো চলুন শুরু করি আমরা আজকের লেকচারটি। ওকে, আজকের লেকচারটি আমার 109 এর পর থেকে শুরু করব। যে পিডিএফটি রয়েছে আমার কাছে, যেটি থেকে আপনাদেরকে সলভ করে দিচ্ছি, তার পরবর্তী থেকে আমরা শুরু করব। ওকে, 109 পর্যন্ত আমরা আগেই সলভ করেছি, আজকে 110 থেকে সলভ করা শুরু করব। তো দেখুন, 110 নম্বর প্রশ্নে বলা হয়েছে সি এর বিভিন্ন কম্পাইলার। ইতিমধ্যে আমরা কম্পাইলার সম্পর্কে জানি। কম্পাইলার হচ্ছে অনুবাদক সফটওয়্যার, যেটি আমাদের যে সোর্স কোড থাকে সেই সোর্স কোডটাকে পরিবর্তন করে অবজেক্ট কোডে রূপান্তরিত করে বা মেশিনের ভাষায় রূপান্তরিত করে দেয়। তো সেই কম্পাইলার গুলোর মধ্যে রয়েছে কুইক সি এবং সি প্লাস প্লাস, ভিজুয়াল সি প্লাস প্লাস বা ভিজুয়াল সি, এ ধরনের কয়েকটি প্রোগ্রাম। অর্থাৎ যেগুলো কম্পাইলার রয়েছে সি এর, তার শেষে অবশ্যই সি অথবা সি প্লাস প্লাস রয়েছে। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিক নামে একটা প্রোগ্রামের নাম রয়েছে যেটার শেষে সি বা সি প্লাস প্লাস নেই। সুতরাং আমরা এটার অ্যান্সার দিতে পারবো না, অর্থাৎ 1 ও 2 আমাদের অ্যান্সার হবে। বিশেষভাবে মনে রাখবেন, যে কোনো কম্পাইলার যদি সি এর কম্পাইলার হয় তাহলে লাস্টে সি এবং সি প্লাস প্লাস থাকবে। 111 নম্বর প্রশ্নে বলা হয়েছে সি ভাষার স্টেটমেন্ট কোনটি? সি ভাষার স্টেটমেন্ট কোনটি? আচ্ছা, স্টেটমেন্ট কি জিনিস? স্টেটমেন্ট হলো সি ভাষায় যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশগুলো এক একটা স্টেটমেন্ট হয়। ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের মধ্যে যে নির্দেশাবলী দেওয়া হয় সেই নির্দেশগুলো প্রত্যেকটি হচ্ছে একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টের শেষে অবশ্যই আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রত্যেকটা লাইনের শেষে যখন সেমিকোলন ব্যবহার করব তাহলে সেটাকে বলবো এক একটা স্টেটমেন্ট। ওকে, এমন কি কি স্টেটমেন্ট সি ভাষায় পাওয়া যায়? সি ভাষায় সাধারণত গেস এবং ইনপুট, এখানে গেট সিএইচ এবং প্রিন্টএফ, এই দুইটি ইনপুট স্টেটমেন্ট আমাদের সি ভাষাতে রয়েছে। কারণ গেট সিএইচ ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়, সিএইচ হচ্ছে ক্যারেক্টার টাইপের কোনো ভ্যালু ইনপুট নেওয়ার জন্য গেট সিএইচ ব্যবহার করা হয়। প্রিন্টএফ কোনো মান, প্রোগ্রামের রিটার্ন যে ভ্যালু, সে ভ্যালুটা প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ভ্যালু ব্যবহার করা হয়, প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয়, একটি স্টেটমেন্ট ব্যবহার করা হয়। বাট সিতে কোনো ইনপুট নামে কোনো কিওয়ার্ড বা কোনো স্টেটমেন্ট ব্যবহার করা হয় না। ইনপুটের জন্য যে কাজগুলো করা হয়, গেট সিএইচ, তারপর আপনার গেট সি, তারপরে গেট এস, অর্থাৎ স্ট্রিং টাইপের ভ্যালু নেওয়ার জন্য গেট গেট এস ব্যবহার করা হয়। এরপর আপনার রয়েছে স্ক্যানএফ ফাংশন, যেটা আমরা খুবই ব্যবহার করি, সবাই এটা সম্পর্কে অবগত। স্ক্যানএফ ফাংশন দিয়েও আমরা ইনপুট নিতে পারি, বাট ইনপুট নামে কোনো স্টেটমেন্ট ব্যবহার করা হয় না সিতে। প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং কি? প্রোগ্রাম তৈরির ধাপের কোডিংটা হচ্ছে সমস্যার বিশ্লেষণের সাথে সম্পর্কিত। অবশ্যই কোডিং করতে হলে সমস্যা বিশ্লেষণ করতে হবে। তারপর প্রোগ্রামিং ভাষাকে কোডিং সাহায্য করে, এটাও রাইট। এবং প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা, ডিবাগিং করাও প্রোগ্রামের কোডিং এর ধাপের একটা ধাপ। সুতরাং আমরা বুঝতে পারছি তিনটি ধাপই প্রোগ্রাম কোডিং এর সাথে রিলেটেড। এবার আসুন মেইন ফাংশনের অংশ সমূহ। গত লেকচারের মধ্যে আমি মেইন ফাংশন সম্পর্কে একটু আলোচনা করেছি। মেইন ফাংশন সি এর সবচেয়ে মূল যে জায়গা সেটা, অর্থাৎ একটি প্রোগ্রামের তিনটে অংশ থাকে। একটা হচ্ছে ইনপুট, মেইন ফাংশনের ভিতরে তিনটা অংশ থাকে। তো মেইন ফাংশনের বাইরে থাকবে হচ্ছে আপনার হেডার ফাইল যুক্ত করা প্রিপ্রসেসর দিয়ে, হ্যাশ দিয়ে। তারপরে থাকবে মেইন ফাংশন, মেইন ফাংশনের ভিতরে থাকবে বডি, যেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকানো থাকবে। তাহলে এটা ছিল আমাদের একটি প্রোগ্রামের বৈশিষ্ট্য। এখন আমাদের কথা হচ্ছে যে মেইন ফাংশনের বৈশিষ্ট্য কি জিনিস, মেইন ফাংশনের অংশ কি। মেইন ফাংশনের মধ্যে দুইটা জিনিস থাকে, প্রথমত দুইটা জিনিস থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিক্লারেশন, আমি ডি দিয়ে বুঝালাম, এবং একটা হচ্ছে এক্সিকিউশন, অর্থাৎ ঘোষণা অংশ এবং নির্বাহ অংশ। প্রথমত আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে এই ভেরিয়েবল নিয়ে আমি কাজ করতে চাই, বা তাদের মান ডিফাইন করে দিতে হবে। পরবর্তীতে সেই মানগুলো নিয়ে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করবেন তার একটা আউটপুট দিবে। তার মানে দুইটা অংশ থাকবে, একটা ডিক্লারেশন অংশ বা ঘোষণা অংশ, একটা নির্বাহ অংশ। লিঙ্ক অংশ বলতে সিতে কোনো কাজ নেই বা মেইন ফাংশনের মধ্যে কোনো কিছু নেই।
সি ভাষায় লাইব্রেরি ফাংশন হলো কি? লাইব্রেরি ফাংশন জানতে হলে আমি আগের লেকচারের একটু রিপিট করতেই হচ্ছে আমাকে, যেহেতু কিছু শর্ট এখানে রয়ে গেছে আগের লেকচারের, তাই আবার বলছি। লাইব্রেরি ফাংশন হলো হেডার ফাইলের অন্তর্গত একটি ফাইল। হেডার ফাইল দুইটা রয়েছে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড studio.h, অর্থাৎ স্টুডিও stdio বা studio.h, studio.h এবং conio.h, conio.h। এই দুইটা আমাদের হেডার ফাইল রয়েছে। এই হেডার ফাইলের আন্ডারে কিছু ফাংশন রয়েছে, যেই ফাংশনগুলোকে আমরা লাইব্রেরি ফাংশন বলবো। তো studio.h এর আন্ডারে যে লাইব্রেরি ফাংশনগুলো রয়েছে ভালো করে মনে রাখবেন, আমি আগেই এবার বলে দিচ্ছি ভালো করে। এখান থেকে studio.h এর আন্ডারে রয়েছে আপনার printf ফাংশন, scanf ফাংশন, তারপর আপনার get sh, আগে যেটা লিখলাম, কোথায় লিখেছি, get s অর্থাৎ get string, get ch, get character, put ch, put মানে আউটপুটের জন্য put ব্যবহার করা হয় ক্যারেক্টার টাইপের, বা put s স্ট্রিং টাইপের জন্য। তো এই ফাংশনগুলো সাধারণত লাইব্রেরি ফাংশন studio.h এর আন্ডারে এই হেডার ফাইল stdio হেডার ফাইলের আন্ডারে থাকে। পরবর্তীতে যেটা conio h এর মধ্যে দুইটা লাইব্রেরি ফাংশন রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে clr scr, ক্লিয়ার স্ক্রিন, অর্থাৎ আউটপুট প্রদর্শনের পরে স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য clr scr ব্যবহার করা হবে, যেটা conio হেডার ফাইলের আন্ডারের একটা লাইব্রেরি ফাংশন। আরেকটি লাইব্রেরি ফাংশন রয়েছে, সেটা হচ্ছে get ch। আচ্ছা, এখন বলতে পারেন ভাই একটু আগে তো বললেন, আসলে সেটা ছিল get s, স্ট্রিং টাইপের গেট, ইনপুট নেওয়ার জন্য get s ব্যবহার করা হয়। বাট ch দিয়ে get ch যেটা ব্যবহার করা হয়, সেটা একটা ক্যারেক্টার টাইপের ভ্যালু ইনপুট নিবে বাট কোনো আউটপুট দেখাবে না। এটা হচ্ছে get ch ফাংশনের বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝতে পারলাম conio হেডার ফাইলের আন্ডারে থাকবে ক্লিয়ার স্ক্রিন এবং get ch নামক দুইটা লাইব্রেরি ফাংশন, বাদ বাকি যত লাইব্রেরি ফাংশন থাকবে সবই studio.h এর আন্ডারে থাকবে। পরবর্তীতে আসুন, উদ্দীপকটি পড়ে অ্যান্সার দিতে হবে। মেইন ফাংশন দেওয়া রয়েছে ইন্টিজার টাইপের n, scanf %d %n। আচ্ছা, scanf ফাংশনের সিনট্যাক্সটা আপনাদেরকে ভালো করে জানতে হবে। scanf ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশন দিতে হয়। কোটেশনের মধ্যে কোন টাইপের ভ্যালু আপনি নিচ্ছেন সেটার জন্য %d বা অন্য কিছু দিতে হয়, এটাকে ফরম্যাট স্পেসিফাই বলা হয়। আমরা ডেটা টাইপের মধ্যে দেখব। পরবর্তীতে সেটির জন্য স্ক্যান করার জন্য %n নিতে হয়। n মানে এক একটা ক্যারেক্টার, এক একটা মান নেওয়ার জন্য, নতুন একটা মান নেওয়ার জন্য। তো দেখুন, উদ্দীপকের ব্যবহৃত ডেটা টাইপ কোনটি? উদ্দীপকের ব্যবহৃত ডেটা টাইপ আমাদের আলোচনার বিষয় না যদিও এখানে, তারপরে এটি হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক ডেটা টাইপের মধ্যে পড়ে। ইউজার ডিফাইন্ড, এফডি ডিরাইভড, এগুলো আমাদের আলোচনার বিষয় না, পরে দেখছি। পরে 116 নম্বর আসুন, উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি? উদ্দীপকের আবশ্যক হেডার ফাইল ভালো করে খেয়াল করুন। উদ্দীপকে রয়েছে প্রিন্টফ স্কয়ার রুট, এই জায়গাটা ভালো করে খেয়াল করুন। যে কোনো মান বোঝানোর জন্য আমাকে অবশ্যই ইনক্লুড stdio.h দিতে হবে, হেডার ফাইলটা অন্তর্গত করতে হবে স্টুডিও হেডার ফাইলটা। বাট আমি conio হেডার ফাইল conio.h ব্যবহার করতেও পারি নাও পারি, কারণ আমার ক্লিয়ার স্ক্রিন দরকার হতে পারে, একটা ইনপুট নিয়ে সেটা আউটপুট প্রদর্শন নাও করা লাগতে পারে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু studio.h দিতেই হবে, কারণ অন্য কোনো লাইব্রেরি ফাংশন সম্পর্কে জানাতে হলে studio.h ইনক্লুড করতে হবে। পরবর্তীতে যে কথাটা আসছে স্কয়ার রুট, এটার জন্য আবার একটা হেডার ফাইল যুক্ত করতে হবে, সেটা math.header ফাইল, math.h, math ডট সরি ম্যাথ হ্যাঁ math.h, math.h হেডার ফাইলটা যুক্ত করতে হবে। math.h এর মধ্যে যাদেরকে পাওয়া যাবে, স্কয়ার রুট পাওয়া যাবে, পাওয়ার পাওয়া যাবে, মানে ঘাত নির্ণয় করা, এই ধরনের ম্যাথ রিলেটেড যে ইকুয়েশন গুলো রয়েছে সেগুলো math.h হেডার ফাইলের সাথে ইনক্লুড করে নিতে হবে। তার মানে এখানে এইটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে math.h, এবং প্রত্যেকটা বিষয়কে ইনক্লুড করার জন্য studio.h। তাহলে চলুন আমরা প্রথম প্রশ্নটায় চলে যাই। বস্তু উদ্দীপকের হেডার ফাইল কোনটি? উদ্দীপকের জন্য আবশ্যক যেটা সেটা হচ্ছে studio.h লাগবে এবং math.h। conio.h দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, বাট আবশ্যক নয়, অনাবশ্যক একটা বিষয়, এই জন্য আমরা 1 ও 3 অ্যান্সার দিব। এবার চলে আসুন, আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ডেটা টাইপ চলক এবং ধ্রুবক নিয়ে। তো ডেটা টাইপটাকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়, মনে রাখবেন ডেটা টাইপকে প্রধানত 5 ভাগে ভাগ করা হচ্ছে। আমি লিখে দিচ্ছি, খুব সুন্দর করে মনে রাখবেন। প্রথমটা আমি বলে দিচ্ছি, প্রথমটাকে যদি আমি বলি তাহলে বললাম ডাবল টাইপের। ডাবল, একটু লেখা একটু সমস্যা হবে, বুঝে নিতে হবে। ডাবল, তারপর থাকবে আপনার ইন্টিজারকে সংক্ষেপে লেখা হবে ইন্টিজার। তারপর থাকবে আপনার ফ্লট টাইপের ডেটা, ফ্লট, আচ্ছা, ডাবল, ইন্টিজার, ফ্লট।
এরপর থাকবে আপনার ক্যারেক্টার টাইপের ডেটা, ক্যারেক্টার। আর একটা থাকবে স্ট্রিং টাইপের ডেটা, স্ট্রিং। আচ্ছা, এটি হচ্ছে ডেটা টাইপ, অর্থাৎ ডেটা টাইপকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? প্রধানত 5 ভাগে। 5 ভাগে প্রধানত ভাগ করা হচ্ছে ডাবল টাইপের, ইন্টিজার টাইপের, ফ্লোট টাইপের, ক্যারেক্টার টাইপের এবং স্ট্রিং টাইপের। এখন এই বিষয়গুলো ডিটেলস আমরা একটু দেখে নিই। আসলে ডাবল টাইপের যে জিনিসটা রয়েছে সেটা আসলে ভগ্নাংশ আকারে যে কোনো মানকে বোঝানোর জন্য ভেরিয়েবল হিসাবে ডাবল টাইপের ডেটা টাইপ বা ডাবল টাইপের ভেরিয়েবল ব্যবহার করা হয়। আবার যে প্লটটা রয়েছে সে প্লটও ভগ্নাংশ টাইপের মান ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করা হয়। বা ডাবল এবং প্লটের মধ্যে পার্থক্যটা কি তাহলে? ডাবল এবং প্লটের মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার রেঞ্জে, অর্থাৎ আপনি এখানে দশমিকের পর যে পরিমাণ রেঞ্জ দিতে পারবেন প্লটের ক্ষেত্রে অত দিতে পারবেন না, 4টা 5টা দিতে পারবেন, বা ডাবলের ক্ষেত্রে আনলিমিটেড দিতে পারবেন। এই জন্য ভগ্নাংশের ক্ষেত্রে আপনি কত দশমিকের পর কত ঘর নিবেন, কত পরিমাণ দরকার আপনার, সেটাকে আপনার বুঝে শুনে প্লট অথবা ডাবল ব্যবহার করতে হবে। তো পরবর্তীতে আসুন ইন্টিজার টাইপের। ইন্টিজার সাধারণত আমরা জানি 1 2 3 4 এই ধরনের স্বাভাবিক সংখ্যাগুলো যারা রয়েছে তাদেরকে প্রকাশ করার জন্য ইন্টিজার টাইপের ভেরিয়েবল ব্যবহার করা হয় বা ডেটা টাইপ ব্যবহার করা হয়। তারপর ক্যারেক্টার, ক্যারেক্টার মানে এক একটা অক্ষর এ বি সি ডি এরকম এক একটা অক্ষর প্রকাশ করার জন্য ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়। স্ট্রিং ব্যবহার করা হয় একটা লাইন, ধরুন আমার নাম বললাম মনির, তাহলে মনিরের মধ্যে এম ও এন আই আর 5টি ওয়ার্ড রয়েছে, সরি 5টি লেটার রয়েছে। এই 5টি লেটার একসাথে হয়ে একটা ওয়ার্ড হয়েছে, স্ট্রিং হয়ে গেছে, তখন এইটাকে আমরা বলবো স্ট্রিং টাইপের। আশা করি এই বিষয়গুলো খুবই ক্লিয়ার। এখন আরেকটা জিনিস আপনাকে যেটা জানতে হবে যে এরা আসলে কতটুকু জায়গা দখল করে। যখন আমি এদেরকে ডিক্লেয়ার করি সাথে সাথে আমার র্যামে এদের জন্য কিছু জায়গা দখল হয়ে যায়। তো কে কতটুকু জায়গা নেয় সেই বিষয়টা আমরা খুব সুন্দর করে একটু বুঝে নিব। আচ্ছা বন্ধুরা, এবার আসুন প্রথমত ইন্টিজার দিয়ে শুরু করি। এখন এই ইন্টিজার বা ডাবল এদেরকে জায়গার উপর ভিত্তি করে, অনেক সময় আমার কম জায়গা দরকার হতে পারে, অনেক সময় বেশি জায়গা দরকার হতে পারে, তো সেটার উপর ভিত্তি করে এখানে কিছু মডিফায়ার ব্যবহার করা হয়। মডিফায়ার আর এক নাম হচ্ছে কোয়ালিফায়ার। কোয়ালিফাই করা বা মডিফাই করা সেটা হচ্ছে মডিফায়ার বা কোয়ালিফায়ার। অর্থাৎ ইন্টিজার টাইপে সাধারণত 2 বাইট জায়গা নিবে, 2 বাইট জায়গা নিবে ইন্টিজার টাইপে সাধারণত 2 বাইট জায়গা নিবে। এখন 1 বাইট সমান 8 বিট, সেই ক্ষেত্রে আমরা 2 বাইট সমান লিখতে পারবো 16 বিট। 2 বাইট সমান 16 বিট জায়গা নিবে বা 2 বাইট জায়গা নিবে। সাধারণত আমরা বাইটে মনে রাখবো আর ওটা বিটটা বের করে নিব। তাহলে ইন্টিজার টাইপের জন্য আমাদের 2 বাইট জায়গা দরকার হবে। সাইন ইন্টিজার আবার হতে পারে সাইন, আনসাইন, তারপরে হচ্ছে শর্ট, লং। তো মনে রাখবেন যে সাইন, আনসাইন, শর্ট সব ক্ষেত্রে আপনার সাধারণত 2 বাইট জায়গায় নিবে, বাট যখন লং কথাটি আসবে, যখন লং কথাটি আসবে সেটা যে কোনো টাইপের ক্ষেত্রেই লং কথাটি আসবে তখন ডাবল হয়ে যাবে, আসলে যেটা ছিল তার ডাবল হয়ে যাবে। তাহলে ইন্টিজারের সকল প্রকার সাইন, আনসাইন, তারপর হচ্ছে আপনার শর্ট সবার জন্য 2 বাইট জায়গা নিবে, বাট লং সাইন যদি বলি বা লং ইন্টিজার যদি বলি তখন আসলে 4 বাইট জায়গা নিবে। তাহলে ইন্টিজারের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেলেন। এবার আসুন ফ্লোট টাইপে। আচ্ছা, ফ্লোট টাইপে সাধারণত আপনার ফ্লোট টাইপে সাধারণত 4 বাইট জায়গা নিবে। ফ্লোট টাইপে সাধারণত 4 বাইট জায়গা নিবে। এখন ফ্লোট টাইপে সাধারণত 4 বাইট জায়গা নিবে, এর কোনো মডিফায়ার হয় না, ফ্লোট ফ্লোটই থাকে। তো ফ্লোট টাইপে 4 বাইট জায়গা নিবে, বাট ডাবল যেহেতু বলেছি ভগ্নাংশ দুইটা একই জিনিস, বাট ডাবল যখন বলা হবে তখন এর দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ ফ্লোটের দ্বিগুণ, অর্থাৎ 8 বাইট জায়গা নিবে ডাবলের ক্ষেত্রে। তাহলে ইন্টিজারে 2, বাট লং ইন্টিজারে 4, ফ্লোটে 4, ডাবলে 8। তাহলে হয়ে গেল এই কাজগুলো। এখন আসছে আমাদের ক্যারেক্টার এবং স্ট্রিং। তো সাধারণত আমাদেরকে ক্যারেক্টারের ক্ষেত্রে 1 বাইট করে জায়গা নেবে, ক্যারেক্টারের ক্ষেত্রে সবচেয়ে কম জায়গা নেবে, একটা ওয়ার্ড যেহেতু থাকবে তাই 1 বাইট করে ক্যারেক্টারের ক্ষেত্রে জায়গা নেবে। বা স্ট্রিং এর উপর সেটা ডিপেন্ড করবে কতগুলো নিচ্ছেন, সেটার জন্য আমাদের ওইভাবে জায়গাটা মনে রাখার দরকার হবে না। আশা করি যেইগুলো বললাম এইগুলো মনে রাখলে আপনি ডেটা টাইপ সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। যদি ভুল হয়ে যায় তাহলে খাতায় লিখে নেবেন, ভিডিওটা স্কিপ করে স্টপ করে খাতায় লিখে নেবেন, লিখে নিয়ে আবার একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমাদের একটু বেসিক আলোচনা করে নিই, চলক নিয়ে আলোচনা করি। চলক কি জিনিস? আসলে চলকটা হচ্ছে যে কোনো নাম আমি ইন্টিজার টাইপের ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, বাট সেই জায়গায় ইন্টিজার টাইপের কাকে ডিক্লেয়ার করছি? আমি ধরুন একে ডিক্লেয়ার করছি, তাহলে এটা হচ্ছে আমার চলক হিসাবে কাউন্টেড হবে। এবং ইন্টিজার টাইপের এ চলক লেখার সাথে সাথে এর জন্য ইন্টিজারের 2 বাইট, তো এর জন্য আমার মেমোরিতে 2 বাইট জায়গা দখল হয়ে যাবে, জায়গা অ্যালোকেট হয়ে যাবে।
বুঝতে পারছেন আশা করি চলক বিষয়টা। এখন চলকের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে, চলকটা লেখার কিছু রুলস রয়েছে। চলকের ক্ষেত্রে আপনি প্রথমে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবেন না, সংখ্যা ব্যবহার করা যাবে না। চলকের ক্ষেত্রে প্রথম 1 নাম্বার রুল যেটা, প্রথমে সংখ্যা ব্যবহার করতে পারবেন না। পরবর্তী যেটা, চলকের ক্ষেত্রে আপনি মাঝখানে কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না, যেমন এম, ও, এন। তাহলে কি বলছিলাম, চলকের ক্ষেত্রে প্রথমে নাম ব্যবহার করতে পারবেন না, সংখ্যা ব্যবহার করতে পারবেন না। পরবর্তীতে যে কথাটা আসছে যে চলকের ক্ষেত্রে আপনি কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না। দুইটা কন্ডিশন বললাম, একটা হচ্ছে কোনো সংখ্যা প্রথমে ব্যবহার করতে পারবেন না, স্পেস ব্যবহার করতে পারবেন না। চলকের মধ্যে শুধুমাত্র আন্ডার স্কোর অর্থাৎ এম নিচের দিকে দিয়ে এন এইরকম ভাবে এই আন্ডার স্কোর ব্যবহার করতে পারবেন স্পেশাল ক্যারেক্টার হিসেবে। বাট অন্যান্য যে স্পেশাল ক্যারেক্টার রয়েছে @, তারপর আপনার $সাইন, অন্যান্য যা আছে এই ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন না। এবং চলকের নাম হিসেবে আপনি সিতে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয় সেই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবেন না, যেমন প্রিন্টএফ একটা কিওয়ার্ড, তারপর আপনার ফ্লট, ডাবল, এগুলো এক একটা কিওয়ার্ডের মধ্যেই পড়ে। তো এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, আপনাকে ইউনিক কোনো নাম দিতে হবে যেটা আপনার প্রোগ্রাম রিলেটেড। আশা করি চলক বিষয়টা বুঝতে পারছেন। এখন ধ্রুবক বিষয়ে একটু আলোচনা করি। ধ্রুবকটা কি জিনিস? ধ্রুবকটা হচ্ছে সিতে ব্যবহার করা হয় যে মানগুলো আগে থেকে ডিক্লেয়ার করা হয়, যার মান পরিবর্তন করা যায় না। ধ্রুবক সম্পর্কে আমরা জানি যে ধ্রুবক হচ্ছে সেই জিনিস, একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটার মান পরিবর্তন করা যায় না। সির ক্ষেত্রেও ঠিক তাই, ধ্রুবকের মান পরিবর্তন করা যায় না। তো ধ্রুবককে সাধারণত লেখা হয় দুই ভাবে লিখতে পারবো আমরা, সেটা হচ্ছে মেইন ফাংশন যেটা থাকবে, আমরা সেই মেইন ফাংশনের ভেতরেও লিখতে পারবো, বাট এখানে লিখতে হবে মেইন ফাংশনের ভেতরে লিখতে পারবো, প্লাস মেইন ফাংশনের আগেও লিখতে পারবো। তার মানে দুই জায়গায় লিখতে পারি, মেইন ফাংশনের ভেতরে এবং আগে। এবং লেখার পদ্ধতিও দুইটা, আমরা হ্যাশ ডিফাইন নামক একটি কিওয়ার্ড ব্যবহার করব, হ্যাশ ডিফাইন। তারপরে সেখানে আমি ভ্যালু ক্রিয়েট করে দিব, পাই দিলাম, ধরুন পাই হচ্ছে 3.1416। তাহলে হ্যাশ ডিফাইন পাই 3.1416, এরকম ভাবে আমি পরবর্তীতে যতবার পাই ব্যবহার করব মান 3.1416 ইউজ হবে, অর্থাৎ আমি একটা ধ্রুবক ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি বলে দিবেন, যেমন আমি বলে দিলাম ইন্টিজার কনস্ট্যান্ট নামক কিওয়ার্ড ব্যবহার করে, CONST কনস্ট্যান্ট, পরবর্তীতে আমি বলে দিলাম ধরুন এ কে বলে দিলাম এর সমান এত এত একটা ভ্যালু দিলাম, এবং সেটা অবশ্যই টার্মিনেট করতে হবে সেমিকোলন দিয়ে, অবশ্যই টার্মিনেট করতে হবে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখুন, হ্যাশ ডিফাইন দেওয়ার পরে আমার কোন রকম ভ্যালু টাইপের ইন্টিজার, ফ্লোট, ডাবল এই ধরনের কোনো কিছু আমাকে ডিক্লেয়ার করতে হচ্ছে না। ইভেন পাই এবং 3.14 অ্যাসাইন করার ক্ষেত্রে আমার সমান চিহ্ন ব্যবহার করার দরকার হচ্ছে না, অ্যাসাইন অপারেটর ব্যবহার করতে হচ্ছে না, অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে হচ্ছে না। বাট যখন আমি কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে করব তখন ইন্টিজার আগেও দিতে পারি, কনস্ট্যান্ট ইন্টিজার দিতে পারি, এটা সমস্যা না। বাট আমাকে অবশ্যই সেখানে সমান দিয়ে অ্যাসাইন করে দিতে হবে এবং টার্মিনেট দিতে হবে। এইটুকু হচ্ছে চলক ধ্রুবক ক্রিয়েটের বা ধ্রুবকের যে পদ্ধতি, ধ্রুবক লেখার যে পদ্ধতি, সেই দুইটা পদ্ধতি এবং আলোচনা। ধ্রুবককে দুই ভাগে ভাগ করা হয়, এটা ভালো করে মনে রাখবেন, ধ্রুবককে দুই ভাগে। ওকে, তাহলে বলছিলাম ধ্রুবক হচ্ছে দুই প্রকার, ধ্রুবক দুই প্রকার। সেই একটা হচ্ছে সংখ্যা সূচক বা নিউমেরিক ধ্রুবক, আর একটা হচ্ছে ক্যারেক্টার টাইপের বা অক্ষর সূচক ধ্রুবক। অর্থাৎ বাংলাদেশ, ঢাকা এরকম কোন একটা ভ্যালু ক্রিয়েট করে রাখলাম যে অঙ্কের বাড়ি ঢাকা, এবং সেগুলো সবার ক্ষেত্রে ব্যবহার করলাম যে ঢাকা, সবার বাড়ি ঢাকা। তাহলে এইটা হচ্ছে একটা ধ্রুবক, অর্থাৎ ক্যারেক্টার টাইপের ধ্রুবক হতে পারে বা অক্ষর সূচক ধ্রুবক হতে পারে। আর একটা নিউমেরিক, যেমন আমি 1 2 3 4 এরকম কোন টাইপের কোন ভ্যালু ক্রিয়েট করে দিলাম, সেটা হবে নিউমেরিক ধ্রুবক। আশা করি ধ্রুবক, চলক এবং ডেটা টাইপ সম্পর্কে বেসিক আলোচনা শেষ, এখন আমরা সলভ করতে পারি প্রশ্নগুলো। দেখুন, প্রোগ্রামের যে অংশের কোনো ভেরিয়েবলের কার্যক্রম বিস্তৃত সেই অংশকে কি বলা হয়? আচ্ছা, স্কোপ বা ক্ষেত্র বলা হয় তাকে, কারণ হচ্ছে স্কোপ বা ক্ষেত্র হচ্ছে যে যেই জায়গাগুলো নিয়ে কাজ করবে প্রোগ্রামের ভেরিয়েবল গুলো তাকে স্কোপ বলা হবে বা ক্ষেত্র বলা হবে। এটা আমরা জানি যে যেখানে কাজ করে তাকে ক্ষেত্র বলা হয়, তার মানে প্রোগ্রামের ভেরিয়েবল গুলো যেখানে কাজ করবে সেটাকে আমরা ক্ষেত্র বলতে পারবো। পরবর্তীতে আসছে মডিফায়ার বা কোয়ালিফায়ার।
আমি আগেই বলেছি মডিফায়ার বা কোয়ালিফায়ার কি জিনিস। মডিফায়ার বা কোয়ালিফায়ার হচ্ছে মডিফাই করে বা কোয়ালিফাই করে, কাকে করে, যে ডেটা টাইপ গুলো রয়েছে ইন্টিজার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এদেরকে সাইন, নান, টাইমস, আনসাইন্ড অথবা লং অথবা শর্ট টাইপের এই টাইপ মানে ইন্টিজার টাইপের তারও মডিফাই করা, সেটাই হচ্ছে মডিফায়ার বা কোয়ালিফায়ার। রাশিমালা আসলে যে সিনট্যাক্স গুলো লেখা হয় সেগুলোই রাশিমালা হিসেবে বলা যায়। সি প্রোগ্রামে কতভাবে ধ্রুবক ব্যবহার করা যায়, সি প্রোগ্রামে কতভাবে ধ্রুবক ব্যবহার করা যায় মনে আছে তো? দুই ভাবে ধ্রুবক ব্যবহার করা যায়, একটা হচ্ছে হ্যাশ ডিফাইন দিয়ে আর একটা কনস্ট্যান্ট দিয়ে, একটু আগে দেখালাম। ডেটার ধরনকে কি বলা হয়, ডেটার ধরনকে অবশ্যই ডেটা টাইপ বলা হয়। তাহলে প্রোটোটাইপ কি? প্রোটোটাইপ হচ্ছে কোনো ফাংশন যখন আপনি ক্রিয়েট করেন সেই ফাংশন কোন ধরনের ফাংশন সেটা বর্ণনা করে দেওয়া হচ্ছে প্রোটোটাইপ। আর ডেটা কোন ধরনের ডেটা সেটা হচ্ছে ডেটা টাইপ। আর ডেটার তথ্য জানেন আপনারা, কোনো মান ভ্যালু দেওয়া হলে সেটা ডেটা, আর ডেটাকে প্রসেস করার পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তথ্য। প্রাথমিক ডেটা টাইপ কত ধরনের হয়? প্রাথমিক ডেটা টাইপ 4 ধরনের হয়। এখন বলতে পারেন ভাইয়া আপনি তো প্রথমে দেখাইছিলেন ডেটা টাইপ, ডেটা প্রধানত 5 প্রকার, তাহলে ডেটা টাইপ কত ধরনের হচ্ছে? 4 প্রকার হচ্ছে, কিভাবে এটা? আসলে এই প্রাথমিক ডেটা টাইপ 4 ধরনের হচ্ছে। মৌলিক ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড মানে ইউজার নিজে যেটা করে দেবে, টাইপ করে দেবে সেটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আর একটা হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ, একজনের কাছ থেকে ধার করে নিয়ে আসা, সেটা হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ। এবং ফাঁকা ডেটা টাইপ। তার মানে প্রাথমিকভাবে ডেটা টাইপকে 4 ভাগে ভাগ করা হবে, কিন্তু প্রধানত কথাটা উল্লেখ থাকলে তখন অবশ্যই 5 প্রকার দিতে হবে। উদ্দীপকটি লক্ষ্য করো, মেইন ফাংশন, মেইন ফাংশনের মধ্যে একটু লক্ষ্য করো, একটি প্রোগ্রাম দিয়েছে। আমি প্রথমে বলেছিলাম যে প্রোগ্রাম আসে না, তাই না? আসলে আসছে প্রোগ্রাম, কিন্তু এই প্রোগ্রামগুলো বড় না, ছোট্ট ছোট্ট করে একটু স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই স্টেটমেন্ট থেকে আপনাকে অ্যান্সার দিতে হবে। আর বিষয়গুলো খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো। দেখো, ইন্টিজার কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 5, আমরা কে এর ভ্যালুটা কত দিয়েছি? 5 দিয়েছি। আর কে প্লাস প্লাস, প্লাস প্লাস মানে কি? প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট করা, সেটা পরবর্তীতে আসবে, সেখানে দেখাবো। বাট এখানে হালকা একটু বুঝিয়ে দিচ্ছি, ইনক্রিমেন্ট মানে বাড়ানো, অর্থাৎ এক এক করে বাড়ানো। অর্থাৎ কে প্লাস প্লাস এই কথাটার মানে হচ্ছে কে সমান কে প্লাস 1, অর্থাৎ কে কে এক এক করে বাড়াতে থাকো। তাহলে এখন দেখো বলছে প্রিন্টএফ কে ইজ পার্সেন্টেজ ডি, আমরা ইন্টিজার টাইপের যে ভ্যালু তাদেরকে যদি প্রিন্ট করতে চাই সেই হিসাবে আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করে থাকি, সেটা আমরা সামনে আলোচনা করব। তো এখন দেখো কে এর ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব, তাহলে প্রিন্ট কত হবে? দেখো এই জায়গাটা আমাদেরকে বলা হয়েছে ইরোর ধ্রুবক, ধ্রুবক চলকের মান পরিবর্তন হয় না। এখন এটার মানে কি হচ্ছে, আমি ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট বললাম যে এটা হচ্ছে ধ্রুবক মান, তার মানে 5 এ প্রিন্ট করার কথা, বাট আবার বলে দিচ্ছি কি প্লাস প্লাস মানে কে কে বাড়াও। কিন্তু আমরা জানি ধ্রুবককে পরিবর্তন করা পসিবল না, তার মানে এখানে ভুল আছে। কারণ কি, আমি ধ্রুবক হিসাবে ডিক্লেয়ার করে তাকে বাড়াতে পারবো না, তার মানে ইরোর ধ্রুবক চলক। ইরোর, ইরোর মানে ভুল। কি ভুল? ধ্রুবক চলকের মান কখনোই পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পারছো। এখন দেখো নিচের কোনটি সঠিক। আচ্ছা, আমি কিন্তু কনস্ট্যান্ট দিয়ে এবং হ্যাশ ডিফাইন দিয়ে কিভাবে ধ্রুবককে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখিয়েছি। তাহলে আশা করি এর মধ্যে উত্তর কোনটা তোমরা খুঁজে পাবে। তারপরেও যদি না পাও তাহলে আমার বক্তব্য শোনো যে আসলে কিভাবে খুঁজে পাবে। দেখো প্রথম বলছে, আমরা দেখবো যে যেগুলো হয়নি কেন হয়নি। কনস্ট্যান্ট পাই সমান 3.1416, আমরা জানি কনস্ট্যান্ট টাইপের কোন ডিক্লেয়ার করতে গেলে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, যে আসলে এটা ডাবল না ফ্লোট নাকি ইন্টিজার, এই ধরনের কোনো কিছুই নেই, তার মানে এটা অবশ্যই ভুল হয়েছে। পরে বলছে কনস্ট্যান্ট ইন্টিজার, এখানে আবার ইন্টিজার বলে দিয়েছে। ইন্টিজার পাই ইকুয়াল টু 3.1416। আচ্ছা, ইন্টিজার টাইপের মানে কি কখনো দশমিক মান আসে? দিস ইম্পসিবল, তার মানে এটাও হলো না। পরবর্তীতে আসো, হ্যাশ ডিফাইন পাই সমান 3.146, তা হ্যাশ ডিফাইন ছিল, পাই সমান, সব তো ঠিক ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে হ্যাশ ডিফাইন দিলে কখনো অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর বা সমান চিহ্ন দেওয়া যাবে না, তার মানে এটাও হলো না। তাহলে লাস্ট যেটা পড়ে আছে আমাদের এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ক্যারেক্টার টাইপের মডিফায়ার কোনটি? ক্যারেক্টার টাইপের মডিফায়ার হচ্ছে সাইন্ড মডিফায়ার। ক্যারেক্টার টাইপের মডিফায়ার সাইন। আচ্ছা, ক্যারেক্টার টাইপের মডিফায়ার এখন কোন টাইপের কোনটা মডিফায়ার হিসেবে ইউজ করা হয় সেটা কিন্তু আগেই আমি বলেছিলাম। দেখো এখানে শর্ট, লং, সাইন্ড এরা হচ্ছে মডিফায়ার হিসেবে ইউজ করা হবে। কিউআরটি মানে স্কয়ার রুট, বর্গমূল করার জন্য ব্যবহার করা হয়। এটা একটা ফাংশন, আমরা ওটা দেখবো না, আমাদের এই তিনটা আলোচনার বিষয়। তো আমি বলেছিলাম ইন্টিজার ক্ষেত্রে শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, সাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার ব্যবহার করা হয়। ক্যারেক্টারের ক্ষেত্রে সাইন ক্যারেক্টার ব্যবহার করা হয়, আনসাইন ক্যারেক্টার ব্যবহার করা হয়। ডাবলের ক্ষেত্রে লং ডাবল ব্যবহার করা যেতে পারে, আর অন্য কোনগুলোর ক্ষেত্রে আলোচনা করা হয় না। ইন্টিজার ডেটা টাইপের মেমোরি স্পেস কত? 2 বাইট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কারণ আমি আগে আলোচনাই করেছি। এখন দেখো ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কত? ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই, কারণ এর আগে আলোচনা করা হয়নি। ফরম্যাট স্পেসিফায়ার কি জিনিস? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ইনপুট এবং আউটপুট নেয়ার জন্য কোন ধরনের ডেটা টাইপের জন্য কি ব্যবহার করা হয়।
পার্সেন্টেজ সবার জন্যই থাকে, বাট পার্সেন্টেজের পরে কোন টাইপের জন্য কোনটা ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। তো সাধারণত ইন্টিজারের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ ডি ব্যবহার করি, লিখে নিবা ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করি। ফ্লোট টাইপের জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করি। এখন প্লট কত ধরনের হবে, 0.2 ঘর, পয়েন্টের পরে 3 ঘর না 4 ঘর, তার জন্য 0.2 পার্সেন্টেজ 0.2f পার্সেন্টেজ 0.3f এ ধরনের ডিক্লেয়ার করা যেতে পারে। আচ্ছা, এরপর আসি ডাবল টাইপের জন্য। ডাবলে যেহেতু ভগ্নাংশ পার্সেন্টেজ এফ হবে, বাট ডাবলটা একটু লং টাইপের হয়, এই জন্য পার্সেন্টেজ এল এফ হবে। তার মানে আমরা বুঝতে পারছি ডাবল টাইপের জন্য কি করতে হবে, জাস্ট সামনে একটা এল দিতে হবে। তাহলে আমরা আলোচনা করলাম ইন্টিজার, ফ্লোট এবং ডাবল বিষয়। ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার এক একটা অক্ষর, তার জন্য পার্সেন্টেজ সি ব্যবহার করা হয়। স্ট্রিং এক একটা লাইন বা বাক্য, তার ক্ষেত্রে পার্সেন্টেজ এস ব্যবহার করা হয়। ওকে, তাহলে আশা করি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেই জায়গাগুলো ক্লিয়ার। ফরম্যাট স্পেসিফায়ার যেন এরপরে আর ভুল না হয়। যদি ভুল হতে চায় তাহলে ভিডিওটি স্টপ করে আগে খাতায় এগুলো লিখে নাও। কোনটি ইন্টিজার টাইপের ডেটার জন্য প্রয়োজন? দেখো, ইন্টিজার টাইপের ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়। স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ এস, এক্স ব্যবহার করা হয় না। পার্সেন্টেজ এ ফ্লোট টাইপের জন্য। সি প্রোগ্রাম ক্যারেক্টার ডেটা টাইপ কে কি দ্বারা প্রকাশ করা হয়? CHAR, এখানে কার বলা হয়, ক্যারেক্টার বলা হয়। সকল ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলা হয়, ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বাট কোনো দশমিক আসবে না, সেটা হচ্ছে ইন্টিজার সংখ্যা। এটা ম্যাথ রিলেটেড আলোচনা। ক্যারেক্টার এক একটা অক্ষর, ডাবল হচ্ছে ভগ্নাংশ আকার কিন্তু অনেক লং, আর রিয়েল লাইফ মানে দশমিক, ভাগ, যোগ, দশমিক, পয়েন্ট, সামথিং, লসাগু, ভগ্নাংশ আকারে যা কিছু থাকবে সব রিয়েল নাম্বারের মধ্যে পড়বে। অর্থাৎ চোখে দেখা যে সংখ্যাগুলো সেটাই হচ্ছে রিয়েল নাম্বার বা রিয়েল সংখ্যা। সি ভাষায় প্রোগ্রাম কম্পাইল করলে কোন ফাইল তৈরি হয়? আগেই আমি বলেছিলাম সি ভাষায় আমরা যে প্রোগ্রামটা লিখি সেটা হচ্ছে সোর্স কোড, এবং কম্পাইলার যেটা পরিবর্তন করে সেটা হচ্ছে অবজেক্ট কোড ডট ওবিজি ফাইল তৈরি করবে। ধ্রুবক, আচ্ছা অন্যগুলো বলে দিয়ে একটু, সিপিপি বা ডিবি দরকার নেই। ইএক্সি দিয়ে বোঝায় সেটআপ ফাইল বা এক্সিকিউশন ফাইল, অর্থাৎ কোন সফটওয়্যার ইএক্সি ফাইল মানে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করতে পারবা সেই ফাইল থেকে, এই ধরনের কিছু। ধ্রুবক কত প্রকার? ধ্রুবক এখানে ভুল রয়েছে, ধ্রুবক 4 প্রকার না, ধ্রুবক আসলে 2 প্রকার। মনে আছে তো কি কি? একটা হচ্ছে নিউমেরিক ধ্রুবক, আর একটা হচ্ছে সংখ্যা সূচক ধ্রুবক, আর একটা হচ্ছে অক্ষর সূচক ধ্রুবক। ফাংশন ব্যবহারের উপর ভিত্তি করে চলককে কত ভাগে ভাগ করা যায়? ফাংশন কি কাজে ব্যবহার করবে তার উপর ভিত্তি করে ফাংশনকে 2 ভাগে ভাগ করা যায়। সি ভাষায় সঠিক চলক কোনটি? সি ভাষার সঠিক চলক লেখার যে নিয়মগুলো আলোচনা করেছি মনে আছে তো? দেখুন তো, প্রথমত 1 কি হতে পারবে না, হতে পারবে না। ডলার সাইন স্পেশাল ক্যারেক্টার হতে পারবে না, সংখ্যা হতে পারবে না। তাহলে কোনটা রাইট? এটা রাইট। ফ্লোট টাইপ ভেরিয়েবলের মান ইনপুট আউটপুট করার জন্য কোনটি ব্যবহার করা হয়? পার্সেন্টেজ এফ। লং ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মান ইনপুট আউটপুট দেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? লং ইন্টিজার। এখানে ফ্লোট টাইপেরটা দিয়ে দিছে, আসলে ভুল হয়েছে। যখন লং ইন্টিজার করবেন লং এর জন্য এল, পার্সেন্টেজ এলডি ব্যবহার করা হবে। তার মানে সঠিক উত্তর এটা, ভুল আছে। এ গুণ বি গুণ সি এর সি ভাষায় এক্সপ্রেশন কি হবে? সি ভাষায় যখন আপনি এ গুণ বি গুণ সি লিখবেন তখন স্টার চিহ্ন ব্যবহার করবেন, কারণ সিতে স্টার চিহ্ন হচ্ছে মাল্টিপ্লিকেশন বোঝায়, আর এই চিহ্নটা ভাগ বোঝায়। বাট এই চিহ্নটার পাশে পার্সেন্টেজ দিয়ে দিই যদি, তাহলে তাকে মডুলাস বলা হয়। মডুলাস মানে হচ্ছে ভাগ শেষ নির্ণয় করা। তার মানে কি বুঝলেন? এটা মানে ভাগ নির্ণয় করা, ভাগ ফলটা নির্ণয় করা, বাট পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ শেষটা নির্ণয় করা। সি ভাষার চলকগুলো লক্ষ্য করো, দেখো এখানে কোন চলকটা রাইট। আমি মনে করি এটা রাইট, কারণ এটার মধ্যে আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, বাট স্টুডেন্ট মাঝে ফাঁকা রয়েছে, স্টুডেন্ট নেম ব্যবহার করা যাবে না, কোনো স্পেস ব্যবহার করা যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, শুধু 1 নাম্বার অ্যান্সার হবে। ওকে, শুধু 1 নাম্বার অ্যান্সার আছে। সি প্রোগ্রামের কনস্ট্যান্ট ঘোষণা করা যায় কিভাবে? কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে ঘোষণা করা যায়। শুধু কিওয়ার্ড ব্যবহার করে কখনোই ঘোষণা করা যায় না। দুইটা পদ্ধতি আছে, একটা কনস্ট্যান্ট, একটা হচ্ছে হ্যাশ ডিফাইন দিয়ে। তার মানে 1 আর 3 অ্যান্সার। এমটি ডেটা হিসেবে ব্যবহার করা যায় কি জিনিস? একটু ভালো করে দেখো, ইন্টিজার, ভয়েড এবং নাল। ভয়েড এবং নাল আসলে এমটি হিসেবে ব্যবহার করা যায়। যেমন ধরো আমরা কোথায় এটি ব্যবহার করে থাকি? সাধারণত মেইন ফাংশনের আগে কোথাও কোথাও দেখবা শুধু মেইন লেখা আছে, কোথাও কোথাও ইন্টিজার মেইন লেখা আছে, কোথাও কোথাও ভয়েড মেইন লেখা আছে। তো ভয়েড এবং নাল একই অর্থ, অর্থাৎ মেইন ফাংশনের ভেতরে যারা থাকবে তারা কোনো কিছু রিটার্ন করবে না, কোনো ভ্যালু রিটার্ন করবে না যদি ভয়েড ব্যবহার করা হয়। বাট ইন্টিজার ব্যবহার করলে মেইন ফাংশনের ভেতরে যারা আছে তারা একটা ইন্টিজার টাইপের মান রিটার্ন করবে। তার মানে এমটি হিসাবে, একদম খালি হিসাবে ব্যবহার করা হয় ভয়েড এবং নাল।
সি ভাষায় সংখ্যা বিশিষ্ট ডেটা হলো সি ভাষায় সম্পূর্ণ সংখ্যা, খণ্ডিত সংখ্যা, দশমিক সংখ্যা সব ধরনের ডেটাই ব্যবহার করা যায়। আসলে 1 আর 2 আমার মনে হয় অ্যান্সারটা ভুল, এটা 3 নাম্বার হবে। পার্সেন্টেজ সেভ কি কাজ করে? পার্সেন্টেজ সেভ সাধারণত ফ্লটের কাজ করে থাকে এবং রিয়েল নাম্বারের কাজ করে থাকে। এবার বলি রিয়েল নাম্বারের কাজ কিভাবে করে থাকে। রিয়েল নাম্বারের মধ্যে তো দশমিক সংখ্যা আছে, এইজন্য ফ্লটটা হবে। সি ভাষায় হেডার ফাইল অবশ্যই দরকার, আবশ্যকীয় অংশ। ডেটা টাইপ ধারণকারী ফাইল ডেটা টাইপ ধারণ করে না, আসলে সি ভাষার ডেটা টাইপ সংযুক্ত করে বাট ডেটা টাইপ ধারণ করে না। যদি ধারণ করতো তাহলে আমাদের ইন্টিজার, ফ্লট এগুলো বলে দিতে হতো না, তাই না? তার মানে ডেটা টাইপ ধারণ করে না। ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল অবশ্যই, যেমন প্রিন্টএফ ফাংশনের কাজ কি সেটা অবশ্যই সেই হেডার ফাইলটা জানে, এবং সেটা আবশ্যকীয় অংশ যদি অ্যাড করা থাকে তাহলে হেডার ফাইল বুঝতে পারে যে প্রিন্টএফ এর কাজ কি। তার মানে হেডার ফাইল হচ্ছে প্রোগ্রামের আবশ্যকীয় একটি অংশ এবং ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল, বাট ডেটা টাইপ ধারণকারী ফাইল না। পরবর্তীতে দেখুন ডেটা টাইপ মডিফায়ার বা কোয়ালিফায়ার সম্পর্কে আগে আলোচনা করেছি। শর্ট, লং, সাইন সবগুলোই হতে পারে, বলেছি আগেই। এখন দেখুন কোনটি সম্পর্কযুক্ত অপারেটরের মধ্যে আসি। গত যে লেকচারগুলো আছে তার মধ্যে কোথাও হয়তো আমি আলোচনা করেছিলাম অপারেটর, অপারেন্ড এবং অপকোড সম্পর্কে। অপারেটর হচ্ছে যে আমরা যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এই যোগ, বিয়োগ, বড় ছোট এই ধরনের যে সম্পর্কগুলো তৈরি করি সেগুলোই মূলত অপারেটর। এবং এই অপারেটররা যাদেরকে নিয়ে কাজ করে, ধরুন a লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল b, তার মানে এই a এবং b কে বলা হবে অপারেন্ড, এবং মাঝে যাদেরকে ব্যবহার করছি তাদেরকে বলা হবে অপারেটর। এখন অপারেটর হতে পারে কয়েক ধরনের, প্রধানত কয়টি ভ্যালু নিয়ে, এরকম কয়টি ভ্যালু নিয়ে কাজ করবে তার উপর ভিত্তি করে অপারেটরকে ভাগ করা হয়। অপারেটরকে ভাগ করা হয় 3 ভাগে। যখন একটা ভ্যালু নিয়ে কাজ করবে তখন অপারেটর হবে ইউনারি অপারেটর, মাথায় রাখবেন, প্লাস খাতায় লিখে রাখবেন। 1 নাম্বার হচ্ছে ইউনারি অপারেটর, 2 নাম্বার যেটা হচ্ছে বাইনারি অপারেটর। ইউনারি একটা ভ্যালু নিয়ে কাজ করে, বাইনারি হচ্ছে দুইটা ভ্যালু নিয়ে কাজ করে, এবং টার্নারি হচ্ছে 3টা ভ্যালু নিয়ে কাজ করে। তাহলে কয়টা অপারেটর রয়েছে? 3 ধরনের অপারেটর প্রধানত রয়েছে, ইউনারি, বাইনারি এবং টার্নারি। দেখুন এই বাইনারি অপারেটরকে আবার ভাগ করা হয়েছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, বিভিন্ন কয়েকটা ভাগে রয়েছে। তার মধ্যে রিলেশন মানে সম্পর্কযুক্ত সম্পর্ক। দেখুন এন্ড বা গ্রেটার দেন এটা কোনো অপারেটরের মধ্যে পড়ে না, বাট এটার মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে হচ্ছে বড় হতে পারে অথবা সমানও হতে পারে, সম্পর্ক বোঝাচ্ছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের সম্পর্কযুক্ত অপারেটর। আর অপারেটর বেসিক আলোচনা আমি করে দিয়েছি। নিচের কোনটি লজিক্যাল অপারেটর? লজিক্যাল অপারেটর সাধারণত 3টা ব্যবহার করা হয়, এন্ড, অর, নট। এন্ড ব্যবহার করা হয় অ্যাম্পারসেন্ড যেটাকে এন্ড বলা হয়, আর দুইটা দাগ দিলে সেটা হচ্ছে অর। আর এরকম যদি দেওয়া হয় বিষয়সূচক চিহ্ন টাইপের তাহলে সেটাকে নট বলা হয়। আচ্ছা, নিচের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর সাধারণত সমান বোঝানো হয় বা সমান প্লাস দিয়ে বোঝানো হয়, এই ধরনের কয়েকটা রয়েছে, বাট আমরা সেগুলো বেসিক্যালি বুঝতে পারবো। মেইনলি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝতে হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কারো ভ্যালু দিয়ে দেয়া। ধরুন আমি বলে দিলাম a সমান হচ্ছে b, তার মানে এর মধ্যে এর যে জায়গা আছে সেখানে আমি b টাকে অ্যাসাইন করে রাখলাম, ধরে রাখলাম। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর কি? কারো ভ্যালু নির্ধারণ করে দেয়া, মানটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর নির্ধারণ করতে হলে অবশ্যই সমান চিহ্ন ব্যবহার করতে হয়, সমান চিহ্নের আশেপাশে অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সি ভাষায় কোন স্টেটমেন্ট সেকেন্ড বন্ধনীর মধ্যে লিখতে হয়? কম্পাউন্ড স্টেটমেন্ট সেকেন্ড বন্ধনীর মধ্যে লিখতে হয়। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে স্টেটমেন্ট কি জিনিস? স্টেটমেন্ট সি ভাষায় প্রত্যেকটা লাইন যার শেষে টার্মিনেশন চিহ্ন সেমিকোলন থাকে তারাই হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট সি ভাষায় দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট, একটা কম্পাউন্ড স্টেটমেন্ট। সিম্পল স্টেটমেন্ট কি? সিম্পল স্টেটমেন্টটা হচ্ছে সাধারণত যদি একটা কন্ডিশন লেখা হয় তখন সেটা সিম্পল স্টেটমেন্ট, বাট কম্পাউন্ড স্টেটমেন্ট হচ্ছে অনেকগুলো লেখা হবে, যেমন ফর লুপের মধ্যে অনেকগুলো একসাথে লেখা হয় তখন সেগুলোকে কম্পাউন্ড স্টেটমেন্ট বলা হবে। অর্থাৎ কম্পাউন্ড স্টেটমেন্টের মধ্যে সিম্পল স্টেটমেন্ট গুলো থাকে। জাম্পিং স্টেটমেন্ট কি? এখন বলতে পারো জাম্পিং আসলে স্টেটমেন্টের নাম না ওইভাবে, বাট জাম্পিং স্টেটমেন্ট হচ্ছে জাম্প করবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। এটা হচ্ছে গো টু মানে কি? একটা কন্ডিশন দেওয়া হলো যে এই কন্ডিশনটা যদি ফিল আপ হয় তাহলে অমুক জায়গায় চলে যাও, তার মানে জাম্প করছে, এই জন্য জাম্পিং স্টেটমেন্টকে গো টু বলা হয়। অন্যগুলো নিয়ে একটু আলোচনা করি। সুইচটা হচ্ছে কেস রিলেটেড, অর্থাৎ আগে ইফ ইউজ বলি। ইফ মানে যদি কখনো একটা কন্ডিশন থাকে তখন ইফ ব্যবহার করা হয়, এবং যদি সেই কন্ডিশন ফিল না করে তাহলে ইলস ব্যবহার করা হয়। অর্থাৎ একটা কন্ডিশন বা দুইটা কন্ডিশনের ক্ষেত্রে ইফ ইলস ব্যবহার করা হয়।
বাট সেই কন্ডিশন যদি আপনার অনেকগুলো থাকে, যেমন আপনার প্লাস পাইছেন না মাইনাস পাইছেন নাকি কোন গ্রেড পাইছেন, এগুলো অনেকগুলো কন্ডিশন একসাথে কাজ করে, তখন আপনাকে সুইচের মধ্যে অনেকগুলো কন্ডিশন দিতে হয়। এটা সুইচ কেস অপারেটর ব্যবহার করা হয়। এবং ডু হোয়াইল যেটা লুপ রয়েছে, ফর লুপ, ডু লুপ এবং ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ, চারটে লুপ। তো ডু হোয়াইল লুপ মানে ডু হচ্ছে কাজ করো, মানে কোনো কাজ করতে বলবে এবং শেষে যা চেক করবে কন্ডিশন, যে কন্ডিশন ঠিক আছে কিনা। যদি কন্ডিশন ঠিক থাকে তাহলে আগের কাজগুলোর আউটপুট দিবে, বাট কন্ডিশন যদি চেক করে দেখে ভুল আছে তাহলে আগে কাজ করছে সেই কাজের কোনো আউটপুট দিবে না। এটা হচ্ছে ডু হোয়াইল লুপের কাজ। সিনট্যাক্স গুলো আমি পরবর্তীতে দেখাবো যখন এগুলো আসে আসলে। এবার একটা প্রোগ্রাম রয়েছে আমাদের, প্রোগ্রামটা দেখুন, বলছে ফর i ইকুয়াল টু 1। তো ফর লুপ সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই, যেহেতু এগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো ফর লুপ কি? ফর লুপ হচ্ছে লুপ মানে হচ্ছে আংটি, যেটা চক্রাকারে চলতে থাকে, অর্থাৎ অনেকগুলো কাজ যখন পরপর একের পর এক করবে তখন তাকে ফর লুপ লুপ বলা হবে। তো ফর লুপের মধ্যে ফর লুপ চারটা জিনিস নিয়ে কাজ করে। তিনটা হচ্ছে তার কন্ডিশন, আর একটা হচ্ছে তার কাজ। তিনটা কন্ডিশন কি? প্রথমে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়, একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয় যে কোথা থেকে শুরু হবে এবং শেষ কোথায় হবে সেটাও ইনিশিয়ালাইজ করা হয়, মানে ফাইনালাইজ করে দেওয়া হয়। এবং পরে কন্ডিশন দেওয়া হয়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা হয়। তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে আয়ের মান প্রথমে ছিল কত? আয়ের মান প্রথমে ছিল 1 এবং আইটা লেস দেন 8, লেস দেন 8 মানে 7 পর্যন্ত যেতে পারবে। এবং i প্লাস 2, i প্লাস সমান 2, অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে বলা হয়েছে যে আয়ের মানটা 2 2 করে বাড়াইতে হবে। তাহলে এখন আয়ের মানটা কি হবে? প্রথম আয়ের মানটা 1 হবে, তারপর 2 বাড়ালে 3 হবে, তারপর 2 বাড়ালে 5 হবে, তারপর 2 বাড়ালে 7 হবে, তারপর 2 বাড়ালে কিন্তু 9 হবে। বাট সেই 9টা আয়ের মানের চেয়ে উপরে চলে যাচ্ছে, যার কারণে 9 আর হবে না, অর্থাৎ 1 3 5 7 হবে। আশা করি বুঝতে পারছেন। নিচের কোনটি ইনপুট স্টেটমেন্ট, ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয় সেটা বলা হয়েছে। স্ক্যানএফ ব্যবহার করা হয় এবং গেট ব্যবহার করা হয়, আপনারা জানেন। তার মানে ইনপুট হিসাবে স্ক্যানএফ, পুট হচ্ছে আউটপুট দেখানোর জন্য, ফর আসলে লুপ, ইফ ইলস লুপ, সরি কন্ডিশনাল লুপ। কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড, কিওয়ার্ড কি জিনিস সেই বিষয়টা আমি একটু আলোচনা করার জন্য আপনাদেরকে কয়েকটা কিওয়ার্ড দেখিয়ে আসি। আমি অন্য ট্যাবে খুলে রেখেছি, মেবি কিওয়ার্ডটা খুলে বের করে নিয়ে আগে। ওকে, দেখুন আসলে কিওয়ার্ড কি। সি ভাষায় যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে সি ভাষায় যে ওয়ার্ডগুলো লিখলেন সরাসরি সি যদি সেই ওয়ার্ডগুলো বুঝতে পারে তাহলে তাদেরকেই কিওয়ার্ড বলা হবে। তাহলে কিওয়ার্ডগুলো কি হতে পারে? এখানে কিওয়ার্ডগুলোর নাম আছে, একটু দেখে নেবেন এবং মনে রাখার চেষ্টা করবেন কিওয়ার্ডগুলো কি কি। আশা করি মনে থাকবে, এখান থেকে খাতায় লিখে নিবেন, বই পড়ার দরকারই হবে না। আপনি যদি এই আলোচনা দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড ফর, কারণ ইমেজ, সিলেক্ট, এইচআরইএফ এগুলো আসলে এইচটিএমএল এর মধ্যে ব্যবহার করা হয়, সি এর মধ্যে না। স্ট্রিং আউটপুট পাওয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়? আউটপুটের জন্য আমরা বলেছি পুটস ব্যবহার করা যেতে পারে, পুট 4 ব্যবহার করা যেতে পারে। এখন বলা হয়েছে স্ট্রিং আউটপুট, এস দিয়ে স্ট্রিং বোঝায়, তার মানে স্ট্রিং টাইপের জন্য পুট এস, আর পুট সি এইচ এ আর মানে হচ্ছে ক্যারেক্টার টাইপের ভ্যালু আউটপুট হিসেবে প্রদর্শন করবে। গেট সি এইচ আর মানে ক্যারেক্টার ইনপুট নেবে, স্ক্যানএফ মানে যে কোনো কিছু ইনপুট নিতে পারবে। পূর্ণ সংখ্যা ইনপুটের জন্য ব্যবহৃত হয় কোনটি? পূর্ণ সংখ্যা ইনপুটের জন্য দেখুন স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়, বা পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে আই এবং ইউ ব্যবহার করা যেতে পারে। সো রাইট অ্যান্সার হিসেবে তিনটাই হবে। কোন অপারেটর শুধুমাত্র 0 1 ছাড়া অন্য কোনো কিছু রিটার্ন করে না? এখন রিটার্ন করা বলতে কি বোঝাচ্ছে? যে আউটপুট প্রদর্শন করা। তাহলে দেখুন অ্যারিথমেটিক অপারেটর নিয়ে যদি আপনি কাজ করেন, যোগ বিয়োগ গুণ ভাগ, সেখানে 2 3 5 6 8 10 যে কোনো নাম্বার আউটপুট হিসেবে আসতে পারবে, তার মানে এটা প্রথমেই বাদ দিতে হবে আমাদের। এখন সেকেন্ডলি লজিক্যাল, লজিক্যাল মানে এন্ড, যদি এইটা হয় তাহলে কি হবে? এইটা হবে, যদি এইটা এবং এইটা না হয় তাহলে কোনোটাই হবে না। তার মানে সর্বোচ্চ সম্ভাবনা 1 কাজ করতে পারে অথবা 0, হয় হবে না হয় না হবে, এরকম দুইটা কন্ডিশন, অর্থাৎ 1 এবং 0 কাজ করবে লজিক্যাল অপারেটরে। রিলেশনালও তাই, হয় এটা বড় হবে নাই ছোট হবে, এরকম কন্ডিশন। তার মানে রিলেশনাল এবং লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে 0 এবং 1 রিটার্ন করবে, বাট অ্যারিথমেটিকের ক্ষেত্রে 0 এবং 1 রিটার্ন করবে না। আমরা লেকচারের প্রায় শেষের দিকে চলে আসছি, আর বেশি ডিউরেশন করব না, এই পেজটাই শেষ করব। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, নিচের উদ্দীপকটি বলছে ইন্টিজার x ইকুয়াল টু 8, ইন্টিজার y ইকুয়াল টু 4, x পার্সেন্টেজ y। আচ্ছা, এই যে মডুলাস চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন সম্পর্কে আগেই আমি বলেছি, সেটা হচ্ছে যে মডুলাস চিহ্ন কেন ব্যবহার করা হয়। আসলে মডুলাস চিহ্ন ব্যবহার করা হয় ভগ্ন, সরি, মডুলাস চিহ্ন ব্যবহার করা হয় মডুলার চিহ্ন ব্যবহার করা হয় ভাগশেষ নির্ণয় করার জন্য। ভাগশেষ নির্ণয় করার জন্য মডুলাস চিহ্ন ব্যবহার করা হয়। এখানে দেখুন বলছে x পার্সেন্টেজ y, মানে x কে y দিয়ে ভাগ করো এবং তার পার্সেন্টেজ ভাগশেষ কত হয় সেটা বের করো। তার মানে এইটা লেখার মানেটা x সমান সমান x মডুলাস y। তো x কত? 8, 8 কে যদি আমরা
কয়ের মান 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণ 8 পাবো, ভাগশেষ হিসাবে কত পাবো 0। তাহলে আউটপুট হিসাবে দেখুন x ব্যবহার করতে বলা হয়েছে। x টা এখন কিন্তু আগে 8 ছিল, বাট x টা এখন যেটা বের করতেছে সেটা হচ্ছে মডুলাস, আর মডুলাসের মানটা কত আসছে 0। আশা করি এই প্রোগ্রামটা বুঝতে পারছেন। সি ভাষায় ব্যবহৃত বিভিন্ন রিলেশনাল অপারেটর হচ্ছে, সি ভাষায় ব্যবহৃত রিলেশনাল অপারেটর রিলেশন ছোট বড় সমান এবং বড় বড় সমান, আচ্ছা এই বিষয়গুলো হতে পারে। এখন রিলেশনাল অপারেটর হিসেবে কোনটা ব্যবহার করা যেতে পারে, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমরা সাধারণত সি ভাষায় যে রিলেশনাল অপারেটর গুলো ব্যবহার করি সেটা হচ্ছে ছোট বড় সমান সমান, তারপর হচ্ছে সমান নয়, তারপর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এইগুলো অর্থাৎ বড় এবং সমান, ছোট এবং সমান। তো দেখুন সমান এবং ছোট এই ধরনের কোনো অপারেটর ব্যবহার করা হয় না, ছোট এবং সমান ব্যবহার করা যেতে পারে। এই জন্য 2 নাম্বার হবে না, 1 ও 3 অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ রিলেশনাল অপারেটর কয়টা 6টা। এখন দেখুন আরেকটি প্রোগ্রাম আমাদের সামনে আসছে। মেইন ফাংশনের মধ্যে দেওয়া হয়েছে ইন্টিজার ইকুয়াল টু i সমান 5 এবং i ইকুয়াল টু i ভাগ 3। তার মানে দেখুন প্রথম i কত ছিল 5, 5 কে 3 দিয়ে ভাগ করুন, 5 কে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন, ভাগফল পাবেন 1, 0.5 পাবেন। যেহেতু এটা ইন্টিজার টাইপের তাই 1.5 এর 0.5 বাদ দিয়ে দিবে, ওকে ধরে নেবে শুধু 1। এবার দেখুন আপনি যখন পরবর্তীতে আবার i সমান 1 ভাগ i ভাগ 3, এখন আপনার i কত, এখন আপনার i হচ্ছে 1। এবার 1 কে আপনি যদি আবার 3 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন হচ্ছে 0 পয়েন্ট সামথিং সামথিং এরকম কিছু। তো 0 পয়েন্টের পরের অংশ আবার ইন্টিজার টাইপ বাদ দিয়ে দেবে, তাহলে ভ্যালুটা কাউন্ট করবে শুধুমাত্র 0। আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি প্রোগ্রামগুলো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন নিয়ে প্রবলেম হলে আপনারা নিচের লিংকে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে আপনার বন্ধুদের সাথে যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে বিষয়টি শেয়ার করবেন, তাদের সাথে লিংকটা শেয়ার করবেন, সবাইকে বলবেন সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখতে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। আমাদের আর কয়েকটা প্রশ্ন রয়েছে, সলভ করে নিই আমরা। তাহলে এখানে দেখুন আবার বলছে a সমান 3 b সমান 4 হলে প্রিন্টএফ পার্সেন্টেজ d ইন্টিজার টাইপের ভ্যালু বোঝা যাচ্ছে, a গ্রেটার দেন b এর আউটপুট কত হবে। দেখুন তো a কি b থেকে বড়, আর a গ্রেটার দেন b বলে এখানে আমাদের কোনো কিছু ডিক্লেয়ার করা আছে, কিছুই ডিক্লেয়ার করা নাই। যদি না থাকে তাহলে কিছুই বুঝতেই পারবে না, জিরো আউটপুট দিয়ে দেবে, এরর দেখানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা এখন দেখুন ইন্টিজার a সমান 5 b সমান 4 a প্লাস b এবং স্কয়ার রুট এটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা উদ্দীপকে কি ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে, দেখুন উদ্দীপকে ব্যবহার করা হয়েছে স্কয়ার রুট একটা ফাংশন, এন্ড এই যে সমান সমান বা এইগুলা অ্যাসাইনমেন্ট অপারেটর, এর মধ্যে b কে অ্যাসাইন করো, যোগ করে অ্যাসাইন করো, a কে 5 মানে 5 a জায়গা রাখো, আর b সমান 4 মানে 4 কে b জায়গা রাখো। তার মানে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি, দেখুন স্কয়ার রুটের জন্য math.h, সবার জন্য stdio.h, আবশ্যক নয় continuous। তার মানে অ্যানসার 1 আর 3। ধন্যবাদ সবাইকে, আজ পর্যন্তই। নেক্সট আরেকটি লেকচারের মাধ্যমে আমরা প্রোগ্রামিং অধ্যায়ের সকল টপিকস রিলেটেড কোশ্চেন সলভ করতে পারবো। আর শুধুমাত্র কোশ্চেন সলভ নয়, আপনারা বুঝতে পারছেন যে একটু মনোযোগ সহকারে দেখছেন সে বুঝতে পারছেন যে আসলে আমরা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি, প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা দিচ্ছি, তার মানে আপনি টপিকস রিলেটেড সকল জ্ঞান আপনার অর্জন হচ্ছে। আপনার আইসিটি না আশা করি কোনো সমস্যা হবার কথা না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবচেয়ে বড় কথা, যদি ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লিংকটা, এবং সবাইকে ভিডিও দেখার জন্য আগ্রহিত করবেন। ধন্যবাদ সবাইকে।